আমার যে ড্রয়িংটা এসেছিল স্কাল্পচার, তো বডির একটা বক্স ক্রিয়েট করেছিলাম আমি পার্সপেক্টিভ ফলো করে। হচ্ছে পুরাই ভুল যে স্কেচ করবে, স্কেচের মধ্যে কিছু রুলস আছে, কিন্তু আমাদের ভিউতে শুধু লাইন ড্রয়িং করা লাগে। একাধিক লাইনের মাধ্যমে শেড করা যায়, কিন্তু পুরা যে আমাকে শেড করতে হবে এমন কিছুই নেই। যেহেতু আমার কোশ্চেনটা ছিল আলোক ছায়া দিয়ে করতে হবে, সে কারণে আমাকে অনেকগুলো লাইন আঁকা লেগেছিল, যার কারণে 17 মার্ক পেয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি সবগুলাই ভুল দাগিয়েছি। তো কতগুলো দাগিয়েছিলেন এমসিকিউ? আমি হচ্ছে 25টা দাগিয়েছিলাম। ও আমি ড্রয়িং এ হচ্ছে 45 পেয়েছিলাম। আমি মানে বিলিভ করতে পারছিলাম না যে সেটা আমার রেজাল্ট। আমি আপনাকেও দেখিয়েছি যে এসএস দিয়ে যে এটা কি আসলে আমি কি চান্স পেয়েছি কি পাইনি। আপনি তখন উল্টা আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছেন যে আমার লাইফের একটা মেইন পয়েন্ট ছিল এটা, যে আমি সেদিন যদি সেটা না করতাম তাহলে হয়তো আমি আজকের এই পজিশনে থাকতে পারতাম না। তখন আমি সেই দিনই হচ্ছে আপনাকে নক দিয়ে সাজেশন নিয়েছিলাম যে আমাকে সাজেশন লাগবে। এটা আপনার চ্যানেলটা পেয়েছি, তো সেখান থেকে হচ্ছে ভিডিও দেখার পরে বুঝতে পারছি যে একটা গ্রুপ আছে। সেই গ্রুপে জয়েন হওয়ার পরে আমি শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিজয় আছি আপনাদের সাথে। তো ডিয়ার ভিউয়ার্স, স্টুডেন্টস এন্ড গার্ডিয়ান যারা আজকে আমাদের পডকাস্ট শুনছেন, আজকে আমাদের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট সাকসেস স্টোরি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমার নাম হচ্ছে পূর্ণিমা আক্তার মিতি, আর আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ফাইনালসে। আমরা অনেক ইনফরমেশন জানবো, অনেক আপনার সাকসেস স্টোরি সম্পর্কে জানবো, কিভাবে আপনি ঢাকা ইউনিভার্সিটি চান্স পেলেন, নানাবিধ ব্যাপার স্যাপার, কেমন জীবন যাচ্ছে, আর্ট রিলেটেড যাবতীয় ব্যাপারের সাথে কিভাবে ঢাকায় কোপ উইথ করছেন সবকিছুর সাথে। তো সবকিছু আমরা জানবো, বাট তার আগে আমরা বলে দিই যে দেখেন, আপনারা যারা অ্যাডমিশন সময় প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই মাথায় রাখবেন যে একটা প্রপার প্রিপারেশন ছাড়া কিন্তু কেউ ঢাকা ইউনিভার্সিটি চালু করার ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নাই। কারণ আপনারা যদি 1050 বা 1100 যেই টাকাই আছে এই টাকা দিয়ে যদি ফর্ম ফিল আপ করেন, আপনারা কিন্তু খুব ভালো লেভেলে একটা আউটকাম পাবেন না, এটা জাস্ট ওয়েস্ট অফ মানি হবে। সো এই ইস্যুতে আমি আপনাদের পার্সোনালি রেকমেন্ড করবো যে আপনারা যারা মোটামুটি পরীক্ষা দিতে যাচ্ছেন তারা একটা প্রপার প্রিপারেশন নেন। তো আজকে আমাদের সাথে নেতি আছেন। নেতি, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমরা নেতির এক্সপিরিয়েন্স শুনবো, অনেক ইন্টারেস্টিং সব গল্প আছে, সেগুলো আমরা জানবো। বাট সবার আগে আমরা নেতি একটু পরিচয় জেনে নেই আরেকবার। আপনি কোথায় থেকে জয়েন করেছেন, এখন কি অবস্থায় আছেন, কেমন জীবনযাপন যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি চারুকলা, ওভারঅল সবকিছু। হ্যাঁ, আমি এখন বর্তমানে ঢাকায় আছি, আর আমি ঢাকায় থাকতাম। আর হচ্ছে এখন তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি চারুকলা বিভাগে। আর বর্তমানে খুবই বিজি থাকি, ক্লাস প্রতিদিন অনেক ক্লাস হয়, অনেক কাজ করা লাগে, ড্রয়িং প্রতিদিন অনেক প্র্যাকটিস করা লাগে, তো দেখা যায় ওই হিসাবে অনেক কাজ করা লাগে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে আবার আমাদের আপনার মূল্যবান সময়টি দেওয়ার জন্য। সে সাথে হচ্ছে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে আমাদের কন্টেন্টটা দেখছেন। অলরাইট, তো সবার আগে আসলে হয় কি, অ্যাডমিশন জার্নিতে যে একটা কমপ্লেক্সিটি সিচুয়েশন থাকে, বিশেষ করে যারা পরীক্ষা দিতে বসে, যে কোথায় যাবে, কি করবে, স্পেসিফিক ইনফরমেশন পাওয়া বা অথেন্টিসিটি যেখানে আছে, অনলাইন অফলাইন অনেক জায়গা থাকে। তো এটা এক্সপিরিয়েন্স সবাই থাকে না। ইন জেনারেল যদি আমরা কথাবার্তা বলি, বেসিক ইনফরমেশন সবার এক্সপিরিয়েন্স থাকে না। আপনারা এসএসসি থেকে আসছেন, প্র্যাকটিস করেন বিভিন্ন জায়গায়, নানাবিধ স্পেসে। তো যখন আপনি অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলেন 23-24 সেশনে, হ্যাঁ, আর তখন আপনি এরকম সিচুয়েশন যখন ফেস করছিলেন, তখন আপনি কি করেছিলেন? মানে একদম আপনার যে একটা এক্সপিরিয়েন্স ছিল, এই সিচুয়েশনে আপনি কি করেছিলেন? একদম শুরু থেকেই বলি, আমি হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে। তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে চারুকলায় আসাটা অনেক টাফ ফ্যামিলির দিক থেকে। এটা কিন্তু খুবই টাফ, কারণ ফ্যামিলিদেরকে বোঝানো হচ্ছে একটা বিষয় যে আমি এই সাবজেক্টে পড়তে চাই। তো সেখান থেকে আমি এইচএসসি দেওয়ার পরে আমি খুবই ডিপ্রেশনে ছিলাম যে আমার ইঞ্জিনিয়ার হবে না অথবা ডাক্তার হবে না। আমি তখন হচ্ছে তখন একটাই উদ্দেশ্য ছিল আমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হবে। আর আমাকে স্ট্রিক্টলি আমার বাবা মা বলে দিছে যে আমাকে ঢাকা ইউনিভার্সিটিতেই চান্স পাইতে হবে। কিন্তু আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হবে, আমাকে অন্য কোথাও পড়াবে না। তো
আচ্ছা ঠিক আছে, সেটা বুঝলাম। তখন হচ্ছে আমি এই ইউনিটে ফর্ম তুলি আর হচ্ছে চারুকলার ফর্ম তুলি। তারপরে তো ওইটা আমার বাবা মার প্রবলেম ছিল না যে আমি কোথায় পড়বো, কিন্তু আমাকে পড়তে হবে ঢাকা ইউনিভার্সিটিতে। দিতে তো সেখান থেকে আমাকে প্রথমে আমার ফ্যামিলি হচ্ছে আমাকে কোচিং এ ভর্তি করায়, কিন্তু সেটা হচ্ছে সায়েন্স সাবজেক্টে। তো সেখানে অনেক বেশি প্রেশার ছিল। তো আমি চারুকলার জন্য আসলে তেমন কোনো প্রিপারেশন নেই। শুধু হচ্ছে ইউটিউবে প্রথমে সার্চ দিছি যে আমি কি টাইপের ড্রয়িং করব। হ্যাঁ, আমার হচ্ছে আবার ছোট থেকে ড্রয়িং অনেক পছন্দ, যার কারণে হচ্ছে এই দিক থেকে আমার বাবা মা আমাকে একটু সাপোর্ট করছে যে হ্যাঁ তুমি ড্রয়িং করতে পারো। কিন্তু আমাকে চারুকলার জন্য কি টাইপের ড্রয়িং করতে হবে আমি সেটা তখনও জানি না। রাইট। আমাকে যে স্কেচ করতে হবে আমি সেটাও জানি না। আমাকে কি ড্রয়িং করতে হবে আমি তাও জানি না। এটা এটা নিয়ে একটা প্রবলেম ছিলাম যে আসলে আমাকে কি আঁকতে হবে। তখন শুনি যে আমাকে ফিগার আর্ট করতে হবে। তখন তো বললাম অনেক বড় বিপদে, আমি ফিগার আঁকতেই পারি না। আর হ্যাঁ, আমি হচ্ছে নরমালি ড্রয়িং করছি, কিন্তু কখনো সেভাবে ফিগার ড্রয়িংটা বা স্কেচ করা আমার কখনোই হয়নি। তো স্কেচ করার মধ্যে আবার রুলস আছে, যেটা হয়তো আমি জানতাম না তখন। তখন অনেক ইউটিউবে বেশি অনেক ড্রয়িং করা সার্চ ডিফিকাল্ট দিই। ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ, সার্চ করতে হ্যাঁ করতে হ্যাঁ, খুবই যেটা বাড়ে এটা আর আমার মনে হয় যে সবারই এই প্রবলেমটা পড়বে যখন চারুকলা, এটা সবাই সবাই হয় নরমাল, অলরেডি। হ্যাঁ, হ্যাঁ, সবাই exactly. প্রবলেমে পড়ে। তো তখন হচ্ছে আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করি, কিন্তু আমি কোনো হচ্ছে তেমন ভাবে পাইনি। তারপর তখন আপনার চ্যানেলটা পেয়েছি। তো সেখান থেকে হচ্ছে ভিডিও দেখার পরে বুঝতে পারছি যে একটা গ্রুপ আছে। সেই গ্রুপে জয়েন হওয়ার পরে আমি তখনও কনফিউজ যে আমি আসলে ভর্তি হব কি হব না, কারণ আমি অলরেডি এক্স্যাক্টলি। তখন সায়েন্সে হচ্ছে কোচিং সায়েন্সের সাবজেক্টে করতেছি। অনেক টাকা পয়সা খরচ অলরেডি হয়ে গেছে। আপনি হোয়াট হ্যাপেন হ্যাঁ আমাদের সাথে শেয়ার করতেন যদি। হ্যাঁ, মানে পরেও যে আমাকে ওইখানেই প্রতিনিয়ত আমাকে অফলাইনে ক্লাস করতে হইতো, যেহেতু ওইখানে অনেকটা টাইম দেওয়া লাগছে। তো আমি হচ্ছে তখনও চারুকলার জন্য কোনো প্রিপারেশন নিইনি। ওকে। পরে হচ্ছে আমার এক্সাম ১ তারিখে ছিল, আমি বলেছি মনে হয় এর আগেও যে হ্যাঁ, আমার এটা হচ্ছে এক্সাম ১ তারিখে ছিল। মার্চে ছিল। হ্যাঁ, 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 আচ্ছা, আচ্ছা। ওইটা আমার সায়েন্সের এক্সাম ছিল, আর ৯ তারিখে হচ্ছে চারুকলার এক্সাম চারুকলার ছিল। এক্সাম ছিল মার্চে। হ্যাঁ, তা তো আমি হচ্ছে তখন আমি ফর্মটা তুলেছি চারুকলার জন্য, কিন্তু আমি তখনও কোনো প্রিপারেশন নেইনি। কিন্তু জানুয়ারির দিকে হচ্ছে আমি গ্রুপে অ্যাড হয়েছিলাম, আপনার গ্রুপে। তখন আমি দেখেছি যে কে কি মানে কেমন টাইপের কেমন ড্রয়িং কি গুলা আসছে আর কি। হ্যাঁ, আসে, একটা সেটা আইডিয়া একটু নেওয়ার জন্য। ধারণা হয়তো প্রতিদিন একটু করে ধারণা নিতাম যে হ্যাঁ এইভাবে আমাকে আর্ট করতে হবে, এই টাইপের ড্রয়িং। কিন্তু তখন আমি কোনো প্র্যাকটিস করি নাই। পরে ১ তারিখে এক্সাম দিছি সায়েন্সের। আমি খুবই ডিপ্রেশনে ছিলাম যে না, আমার মনে হয় না ঢাকা ইউনিভার্সিটি হবে। তারপরে সেদিন আমি বাসায় এসে ভাবতেছি যে নেক্সট আমার তো চারুকলা এক্সাম, দেখি কি করা যায়। তখন আমি সেই দিনই হচ্ছে আপনাকে নক দিয়ে সাজেশন নিয়েছিলাম যে আমাকে সাজেশন হ্যাঁ, লাগবে। হ্যাঁ, আমার মনে আছে আর এটা কি এখনো। হ্যাঁ, ওইটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। আমার মনে হয় আমার লাইফের একটা মেইন পয়েন্ট ছিল এটা, যে আমি সেদিন যদি সেটা না করতাম তাহলে হয়তো আমি আজকের এই পজিশনে থাকতে পারতাম না। আমার কাছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়। তো সেদিন আমি ওই কোর্সটার জন্য সাজেশনটা সেটা নিয়েছিলাম। তখন আমার হাতে ছিল ৯ দিন। আমি ৯ দিন হচ্ছে কি বলবো, সকালবেলা পড়তে বসছি, বিকেলে উঠছি, একদম হ্যাঁ, একটানা পড়ালেখা করেছি। মানে তখন হচ্ছে আমি থিওরিটা পড়ছি সকাল থেকে বিকেল পর্যন্ত। দেন হচ্ছে আমি মাঝে একটু ব্রেক নিয়ে মাগরিবের পরে ড্রয়িং করতে বসছি। ওটা হচ্ছে আমি নিজে প্র্যাকটিস করতাম। এরকম হ্যাঁ ছিল। হ্যাঁ, আমি গ্রুপে প্রতিদিনই হচ্ছে এক্সাম দিয়েছি। গ্রুপের এক্সাম, হ্যাঁ। তো জেনারেলি হচ্ছে নীতি যেটার কথা বলছেন আমি বলি যে আমাদের প্রত্যেক বছর যখন অ্যাডমিশন টেস্টের লাস্ট টাইম থাকে তখন আমরা গ্রুপে এক্সাম রাখি। প্রত্যেক উইকে আমরা ২টা বা প্রতিদিন রাখি, এরকম ডিপেন্ড করে আর কি। দেন ওই এক্সামে যারা পার্টিসিপেট করে আমরা তো তাদের সবার লাইভ ড্রয়িং হচ্ছে ফেসবুক বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও আকারে উপস্থাপন করে দিই আপনার এখানে এখানে কারেকশন বা সমস্যা হচ্ছে। দেন ওইভাবে বিষয়টা হয়। তো রেজাল্টের আগের দিন লাস্ট মুহূর্তে কি অবস্থা ছিল বাসায় আমাদের সাথে যদি শেয়ার করতেন। অনেকের বাসা থেকে তো অনেক রকম আপনি লাস্ট মুহূর্তে কি, আমি বলতে গেলে আমি প্রথমেই হচ্ছে ভুলেই গেছিলাম আজকে আমার রেজাল্ট। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। যখন আমি জানতে পারছি যে আজকে আমার রেজাল্ট বের হবে, আমি রেজাল্ট দেখে ৫ মিনিট বসেই ছিলাম যে এটা আদৌ আমার রেজাল্ট কিনা। আচ্ছা, আদৌ আচ্ছা, আমি এত মানে কনফিউজ। বিলিভ করতে পারছিলাম না যে সেটা আমার রেজাল্ট। আমি আপনাকেও দেখিয়েছি যে এসএস দিয়ে যে
এটা কি আসলে আমি কি চান্স পেয়েছি কি পাইনি। আপনি তো এখন উল্টা আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছেন যে না আপনি চান্স পেয়েছেন। আমি অনেক 10 ভালো। মিনিট ধরে মানে বিলিভই করতে পারছি না যে সেটা আমার রেজাল্ট। আমি আসলে সেদিন মানে আসলে সবাই চান্স পাওয়ার পরে এই ফিলিংসটা অনেক বেশি ইন্টারেস্ট যে সে চান্স পেয়েছে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। হুম, হুম। অলরাইট, ভেরি নাইস। তো প্রাচ্যকলা সাবজেক্টের ওভারঅল ব্যাপার-স্যাপার কি? যদি আমাদের কোনো ভবিষ্যতে কেউ আপনার জুনিয়র হিসেবে যায় আপনার এই ক্যাম্পাসে, ইউনিভার্সিটিতে, তো তারা যদি বলে যে সে প্রাচ্যকলা নিয়ে পড়তে চায়, তাহলে কিভাবে আমাদের ইনফরমেশনের থ্রুতে সে হেল্প পেতে পারে? আপনি যদি আমাদের সাথে প্রাচ্যকলা রিলেটেড কোনো ইনফরমেশন বা ডিসিপ্লিন ডিপার্টমেন্ট নিয়ে যদি আচ্ছা, ব্যাখ্যা আমি করতেন। আমি যেটা প্রাচ্যকলা এখনো যেহেতু আমি শুরু, তো আমি হ্যাঁ, বলব যে ফাইন্যান্স মানে আমাদের চারুকলায় অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, ৮ টা ডিপার্টমেন্ট। যদি কারো শুধু ড্রয়িং রিলেটেড ইন্টারেস্ট থাকে যে সে ড্রয়িং নিয়ে করবে, তখন আমাদের ফার্স্টে হচ্ছে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং। তারপরে সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমাদের প্রাচ্যকলা। ওকে। কেউ যদি চায় যে আমাদের ড্রয়িং নিয়ে পড়ালেখা করতে হবে, তো সে সেকেন্ড অপশন এটা রাখতে পারে। কারণ এখানে আমাদের অনেক ড্রয়িং শিখাবে। আর মেইনলি প্রাচ্যকলায় হচ্ছে ওয়াটার ব্রাশের অনেক কাজ করা হয়, ওয়াটার কালার। আর হচ্ছে আমরা একটু কাল্পনিক টাইপের ড্রয়িংটা বেশি করে থাকি, যে টানা ইমাজিনারি টানা ড্রয়িংটা চোখ বেশি হবে, করে। মানে একটু ঐতিহ্যবাহী ড্রয়িং গুলো বেশি থাকে আমাদের ডিপার্টমেন্টে। আচ্ছা। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যাদের এই টাইপের ড্রয়িং গুলো একটু বেশি ভালো লাগে আমার মনে হয় তাদের জন্য প্রাচ্যগুলো অনেক বেস্ট। যেমন আমার নিজের অনেক পছন্দ, হ্যাঁ, আমি এই জন্য হচ্ছে এইটা বেশি সিলেক্ট করেছিলাম যে আমার এটা আসতে হবে। অলরাইট, ভেরি নাইস। তো প্রাচ্যকলার বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি চারুকলা ডিপার্টমেন্টে যে হিস্ট্রি বা কিছু যদি আমাদের সাথে ইনফরমেশন শেয়ার করতেন। আপাতত আমি খুবই হচ্ছে নতুন, তো এটা আচ্ছা, বলতে আচ্ছা। পারবো না। যাক, সমস্যা নেই, এটা হতেই পারে, কারণ একটা জিনিস মানুষ একবারে জেনে যায় না। আপনি কেবল হ্যাঁ, ফার্স্ট ফার্স্ট ইয়ার, হ্যাঁ ফার্স্ট ইয়ার, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, একদমই ফার্স্ট ইয়ার তো এটা। আপনার, হ্যাঁ আপনি তো যেহেতু মানে সায়েন্সের সাবজেক্টের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, আবার হচ্ছে চারুকলার জন্য, তো বাসা থেকে কি কোনো নেগেটিভ প্রতিক্রিয়া ছিল, বা তারা কি চেয়েছিল যে আপনি চারুকলা না পড়েন, চারুকলার ফিউচার নেই, এরকম কি কখনো কোনো না, কথাবার্তা আমার face করেছেন? ফ্যামিলি থেকে বলতে গেলে আমার বাবা খুবই সাপোর্টিভ, আমাকে হুম, খুবই সাপোর্ট করেছে। আমাকে এক্সামের আগে আমি বোর্ড খুঁজে পাচ্ছিলাম না, আমি যে ড্রয়িং এর যে বোর্ডটা আমি সেটা খুঁজে পাচ্ছিলাম না, সেটা আমার বাবা আমাকে মনে হয় 1 সপ্তাহ ধরে খুঁজে তারপরে এনে দিয়েছিল আমাকে। তা আমি সেদিক দিয়ে বলবো যে না, আমার ফ্যামিলি খুবই সাপোর্ট করেছে আমাকে। শুধু হ্যাঁ, আমি চান্স পাওয়ার পরে অনেকেই আমাকে বলেছে যে এই যে চারুকলায় পড়ে কি হবে, হ্যান হুম। ত্যান, মানে আমি ফ্যামিলি থেকে না পাইলেও আমার আশেপাশে অনেক নেগেটিভ অনেকে কথা অনেক খোঁটা শুনেছি শোনা যে লেগেছে আর কি। হ্যাঁ, হুম, মানে উনাদের ধারণা ছিল যে চারুকলায় পড়ে কিছু হবে না। কিছুই হয় না। কিন্তু না, আমি যখন চারুকলায় ঢুকে পড়েছি, এখন আমি পড়তেছি, এখন সবার অনেক প্রাউড ফিল হয় যে না, সে তো ভালো জায়গায় একটা পড়তেছে। একটা ভালো তা আমি পরিবেশে। তো বলবো যে এই দিক থেকে হ্যাঁ, একটু ছিল। সমস্যা নেই, শেষ করেন। অলরাইট, তো আমি যেটা জানতে চাচ্ছি যে যখন কোনো কথা শুনতেছেন যে চারুকলা রিলেটেড, কোনো ফ্যামিলি রিলেটিভ, পাড়া প্রতিবেশী, নেইবারহুড আপনাকে একটা নেগেটিভ কমেন্ট করতেছে বা কোনো ডাউট ফিল করাচ্ছে যে দিস ইজ নট ওর্থ সাবজেক্ট ফর ইউর ফিউচার, এরকম একটা বেসিক ব্যাপার, আপনি তখন কিভাবে ডিল করতেন? আমি বলবো জীবনে সাকসেস হইতে হলে সবাই অনেক কথা শুনতে হবে। শুনতে এটা হবে। চারপাশের কথা না শুনে আমাদের নিজের লক্ষ্য যেটা সেভাবে আগায় যেতে হবে। এখন আমি ড্রয়িং পছন্দ করি, আমি এই কাজটা দিয়েই সাকসেস হব, এই চিন্তাটা আমার মধ্যে রাখতে হবে। এখন কে আহ, কি বললো তারা তো আর আমাকে জীবনে আগায় নেওয়া যাবে না, সেটা হচ্ছে এক্স্যাক্টলি। ইম্পর্টেন্ট। তো নিজেরটা নিজেই করতে হবে। তো এটাকেই বলে হচ্ছে অথেন্টিসিটি, এটাকেই বলে হচ্ছে কনফিডেন্স। যারা আজকে শুনতেছেন আমাদের আজকের পডকাস্ট, সবাই এটা সবসময় মাথায় রাখবেন যে উনি যেভাবে বিষয়টাকে এক্সপ্লেইন করলো, এটাই হচ্ছে এক্স্যাক্টলি একটা ফ্যাকচুয়াল জায়গা। অলরাইট। তো মোটামুটি আপনারা কখনো যদি মনে করেন যে চারুকলার বিষয়টা আসলে ছোট, এখানে চাকরি নাই, এখানে এই নাই সেই নাই, এটা কিন্তু সম্পূর্ণ রং হয়ে মিসকনসেপচুয়াল জায়গা থেকে কেউ আসলে পারসেপশনটা সবার চেঞ্জ করা উচিত আসলে, যে কে কিভাবে কোনো কিছু এগিয়ে নিয়ে যাচ্ছে বা ভাবতেছে, কনফিডেন্ট ওয়েতে হয় তাকে আপনি সাপোর্ট করেন, আদারওয়াইজ আপনি তার সাথে অ্যাকনলেজ করেন, অথবা যদি আপনার মনে হয় যে এই পারসেপশনটা আপনার জন্য অ্যাডজাস্টেবল না, জাস্ট অ্যাভয়েড দ্যাট। তো এটা হচ্ছে ফ্যাক্ট যে কেউ কাউকে আসলে কখনো রান্না করে খাওয়াবে না, বা কেউ কারো হ্যাঁ, দেখভাল করবে না, হ্যাঁ। সম্পূর্ণ সবার নিজেরটা নিজেরই আরেকটা করতে হবে। হচ্ছে শিল্পী, আমাদের কালচারের মধ্যে ধারণা হয়ে গেছে যে পড়ালেখা করে জব করতে হবে, বিজনেস করতে হবে। এক্স্যাক্টলি। কিন্তু না, একজন শিল্পী শিল্পী, তার সাথে জবের কোনো তুলনা হয় না, বিজনেসের কোনো তুলনা হয় না। তো
তো তো সেই দিক থেকে এই জিনিসটা সবাই ভাবে যে আর্ট নিয়ে পড়ে কি হবে, আর্ট নিয়ে পড়ে আপনি আগে একজন একটা শিল্পী হবেন। শিল্পীর সম্মান আসলে কেউ নিতে পারবে না। আপনি যে সম্মানটা পাবেন সেটা হচ্ছে অন্য কেউ নিয়ে যেতে পারবে না। আপনাকে সেটাই ভাবতে হবে যে জব বিষয় না, বিষয় হচ্ছে আগে আপনার সম্মান। তো এখন সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, আমি আপনার এই পয়েন্ট থেকে একটা ছোট্ট কথা বলি, ঠিক আছে? আচ্ছা, আপনার কি বাবা মাকে আপনি আপনার ক্যাম্পাসে ঘুরিয়েছেন এখন পর্যন্ত? নো, অবশ্যই তাকে ঘোরাবেন, তাকে সুন্দর, তার সাথে একটা সুন্দর ডে সেলিব্রেশন করবেন, ঢাকা ইউনিভার্সিটি চারুকলার ইতিহাসগুলো তার সাথে শেয়ার করবেন। এই রোডটা এইটা হয়েছিল, ওই জায়গাটা এটা হয়েছিল, দে উইল ফিল প্রাউড, ঠিক আছে? বিকজ হ্যাঁ, ইউ আর অলসো অবশ্যই। part of story, not only a university or a discipline or department, you are part of its history also. এটা সবসময় মাথায় রাখতে হবে। তো ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে 1952 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে যত হিস্টোরিক্যাল ইভেন্ট হয়েছে বা যত একদম রেভলিউশনারি ব্যাপারগুলো হয়েছে সবগুলো সেই জায়গাটা থেকে। সো মানে ফিল প্রাউড করাটা আসলে খুবই অর্ধেক। আচ্ছা, আপনার যখন ডিপার্টমেন্টে গেলেন, আপনার কখনো সিনিয়রদের জিজ্ঞেস করেননি যে দাদা বা প্রফেশনাল স্পেসটা আসলে কোথায় কিভাবে কাজ করে, যদি আমার সাথে শেয়ার করতেন, এনি কাইন্ড অফ কোশ্চেন করতেন কি কখনো? বা আপনার কি কখনো কোনো ডাউট ফিল হয়েছে, ফর অনেস্টলি স্পিকিং, আপনার কি কখনো কোনো ডাউট ফিল হয়েছে এরকম ব্যাপার নিয়ে যে আসলে আমি এখন পড়তেছি, সো ফিউচার আসলে কি হবে কখনো? হ্যাঁ, এটা তো শুরুতেই ভাবার, সবাই ভাবে যে আসলে আমার ফিউচারে কি হবে। আচ্ছা, আমি যেটা বলি, আমার কাছে মনে হতো আমি আর্ট নিয়ে আমি থাকবো। এটা আমার আগে থেকেই মনে হতো যে আমার আর্ট নিয়েই থাকা লাগবে। সবার কাজে কিন্তু দেখা যায় ওরা কি কাজ করতেছে সেটাও আমরা শিখি, আর ওরা আমাদেরকে হাতে ধরায় ধরাও শিখায় যে এইভাবে এই জায়গাটা ভুল হয়েছে, এটা ঠিক করতে হবে। কিন্তু অন্য কোনো সাবজেক্টে এই জিনিসটা পাওয়া যায় না, যেটা শুধুমাত্র চারুকলায় হয়। এগুলো পাওয়া যায়। তো হ্যাঁ, হ্যাঁ। তো এই দিক থেকে হ্যাঁ, আমি অনেক কিছু শিখেছি যেটা আমার কাছে মনে হয়েছে যে আমার জানা দরকার। ওরাও এক্স্যাক্টলি। অনেক ভালোভাবে আমাকে বুঝিয়েছে। যে পেইন্টিং মানে আমি যে জায়গায় ভুল করছি আমি তো হচ্ছে সেভাবে ড্রয়িং শিখি নাই প্রথমে। এখন তারা আমাকে শিখাচ্ছে যে এইভাবে এই ভেরি জিনিসটা নাইস। করতে হবে। আসলে খুবই এই চার্মিং একটা টুলসটা এভাবে মোমেন্ট আর করতে কি। হ্যাঁ, সিনিয়র জুনিয়র খুব চার্মিং একটা জায়গা, প্লাস অন এভারেজ স্পেসিফিক যে ব্যাপারগুলো থাকে আসলে ভালো লাগার যে একটা বিষয় ওইটা আর কি। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি যখন এক্সাম হলে পারফরমেন্সটা করলেন ড্রয়িং বা আদার যে বিষয়গুলো ছিল, তখন লাইক আপনার হচ্ছে মানে কেমন, মানে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, আপনি কিভাবে ওই টাইমটাকে ম্যানেজ করলেন? আপনার ড্রয়িং কত এসেছিল সবার আগে আমি এটা জানতে চাই। 60 আউট অফ আপনি কত পেয়েছিলেন? ও আমি ড্রয়িং এ হচ্ছে 45 পেয়েছিলাম। অলরাইট, আর এমসিকিউ এমসিকিউ তে? তে হচ্ছে 17 পেয়েছিলাম। তো অলরাইট। আমার ড্রয়িং এর মার্কসটা বেশি আসে যার কারণে হচ্ছে জাস্ট হয়ে তো গেছে। ডিয়ার ভিউয়ার্স এন্ড স্টুডেন্ট গার্ডিয়ান, আপনারা যারা চাচ্ছেন আপনার ছেলে বা মেয়ে ঢাকা ইউনিভার্সিটি চারুকলার একটা পার্ট হতে চায়, ভবিষ্যতে নিজের ক্রেডিট স্পেস থেকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চায়, তো আপনারা যদি চারুকলার পরীক্ষা দিয়ে থাকেন বা অলরেডি যারা পরীক্ষা দিতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলি যে নেটে কিন্তু 45+ স্কোর পেয়ে আপনার সরাসরি ঢাকা ইউনিভার্সিটি চারুকলার প্রাচ্যকলায় পড়ছেন। সো যারা 45 পাবেন তারা ধরে রাখেন যে ইউ উইল গেট এ চান্স, বাট ডিপেন্ড করতেছে যে ওই বছর কতজন স্টুডেন্ট টিকতেছে, হাউ মাচ, মানে কত মার্কস ছিল আর কি তাদের, হ্যাঁ, হ্যাঁ। আর কতটা কম্পিটিশন ছিল, তো এটা ভ্যারি করে। আচ্ছা, অলরাইট, তো এক্সাম হলে যে টাইম ম্যানেজমেন্ট আছে এটা আপনি কিভাবে মেনটেন করেন যখন আপনি ড্রয়িং করেছেন আর কি? সাপোজ একটা বিষয় আপনি সবসময় হয়তো বা শুনেছেন যে একটা ফিগার ড্রয়িং আসে, হয় বসা বা দাঁড়ানো বা এনি কাইন্ড অফ লাইক দিস। তো যখন আপনি হঠাৎ করে দেখলেন যে একটা স্কালচার আসছে, যেটা একটা ওল্ড মাস্টার একটা স্কালচার, হাফ বডি, ওটাকে কিভাবে আপনি ম্যানেজ করে আঁকলেন? ওই ওভারঅল 60 টাইমস এর জার্নিটা কি আমাদের সাথে আমার শেয়ার করবেন কাছে 15 যেটা মিনিট? মনে হয়েছে যে আমার ফিগার ড্রয়িং থেকে ওইটা বেস্ট ছিল, কারণ হচ্ছে আমার ফুল ফিগার আঁকা লাগে নাই। হ্যাঁ এটা হ্যাঁ। আমার কাছে, আমি হচ্ছে অন্যরা কি ভেবেছে আমি জানি না। তো আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং লেগেছে যে আমার কাছে ফুল ড্রয়িং আঁকা লাগে নাই। আমি মনে করেছি যে আমি বেঁচে গিয়েছি যে আমার ফুল ড্রয়িং করা লাগেনি। So you আর মানে হ্যাঁ, you are lucky day. হ্যাঁ, Exactly, you আমি are lucky day. আমার ভালো লেগেছে যে না, আমার কাছে ইজি লেগেছে। আমার আশেপাশে সবাই বলেছে যে না তুমি টিকে যাবা, তোমার ড্রয়িং কিন্তু অনেক সুন্দর হচ্ছে। Very আমি nice. বলি না, আমি এমসিকিউ তে হচ্ছে খুবই খারাপ করেছিলাম। যে বললাম 17 মার্ক পেয়েছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি সবগুলাই ভুল দাগিয়েছি। তো এত নেগেটিভ আসছেন, কতগুলা দাগিয়েছিলেন এমসিকিউ? আমি হচ্ছে 25টা দাগিয়েছিলাম।
তো এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আপনারা হচ্ছে যারা পরীক্ষা দিবেন সবসময় মাথায় রাখতে হবে নেগেটিভ মার্কিং মাথার উপর থাকবে। তো হ্যাঁ এটা কিন্তু হ্যাঁ খুব ইম্পর্টেন্ট আসলে ডিল করা, যে আমি নেগেটিভ মার্কিং এটা স্কোর। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো নেগেটিভ 25টা দাগিয়েছে, মার্কিং এর জন্য আমি দাগাতেও পারছিলাম না, যে না যে ভয় দাগিয়ে লাগতেছে দিতেই মনে হয়ে যাবে, মনে, হ্যাঁ। ভয় লাগতেছিল যে। এক্স্যাক্টলি। তারপরে তো হচ্ছে কিছু আমি একদম শিওর ছিলাম যে এই জিনিসগুলো হবে, আবার কিছু জিনিস হচ্ছে আমি ভেবে নিয়েছি যে এটা এটা হতে পারে, তো সেগুলো এক্স্যাক্টলি, দাগিয়েছি। আর রাইট। যেটা আমি একদমই পারি নাই পরে স্কিপ করে গিয়েছিলাম, তো সেই দিক থেকে একটু খেয়াল রাখতে হয় এমসিকিউ তে, যে নেগেটিভ মার্কিং এ অনেক কাটা যায়। আর ড্রয়িং এ আমি খুবই মজা পেয়েছিলাম। আমি একদম ফার্স্ট বেঞ্চে বসেছি, আমার সামনে স্যার ছিল, স্যার আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি কিভাবে ড্রয়িংটা করছি। আচ্ছা তারপরে আচ্ছা, লাস্টে আমি যখন বের হয়ে যাব হল থেকে, স্যার ওয়াজ আমাকে ইমপ্রেস, ডাক আই দিয়ে গেস বলে, ইউ ওয়াজ ইমপ্রেস, ঠিক হ্যাঁ আছে, যে আমাকে হ্যাঁ আমার ডাক ড্রয়িং দিয়ে দেখে, বলে হ্যাঁ। যে তুমি কিন্তু টিকে যাবা, তোমার আচ্ছা। যদি এমসিকিউ ভালো হয় আমি বলছি মিলিয়ে নিও, তুমি কিন্তু টিকে যাবা। আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম যে না জানি উনি আমাকে But কি বলবে। আচ্ছা, এরকম এরকম আমি একটা কথা বলি, এরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমিও ফেস করি আমার অ্যাডমিশনের টাইমে, যখন হচ্ছে আমি কেইউতে এক্সাম দেই। ঠিক আছে, কেইউতে যখন আমি এক্সাম দেই তখন আমিও সেম এক্সপিরিয়েন্স ফেস করি। আমাদেরও আপনাদের মতো এক্সাম ছিল, বাট আমাদের ছিল হচ্ছে আপনার, মানে আপনাদের মতো এরকম আমরা এক্সাম দিই এমসিকিউ প্লাস ড্রয়িং। অলরাইট। তো দুই পার্টে এক্সাম হয়, বাট আমাদের এক্সট্রা যেটা আসতো, আমাদের একটা রিটেন আসতো 10 নম্বরের প্যারাগ্রাফ লেখা। হ্যাঁ। তো হ্যাঁ এরকম আর কি অনেক কিছুই ছিল যেটা অনেক ডিফারেন্ট আর অনেক ইন্ডিভিজুয়াল, বাট এরকম বেসিক্যালি এক্সাম। আচ্ছা, তো সবাই কমন কোশ্চেন করে যে লাইন ড্রয়িং নাকি স্কেচ, লাইন ড্রয়িং ভার্সেস স্কেচ। তো এই নিয়ে আপনি আমাদের সাথে কি শেয়ার করতে চান, আপনি এক্সাম হলে কোনটা করেছিলেন? হুম, আমি লাইন ড্রয়িং না, আমি যেভাবে করেছিলাম আমি কিন্তু লাইন ড্রয়িং করেছি। রাইট। আর হচ্ছে আমি ফার্স্টে ভাবতাম যে স্কেচ করা লাগবে, কিন্তু সেটা হচ্ছে পুরাই ভুল, যে স্কেচ করবে স্কেচের মধ্যে কিছু রুলস আছে, কিন্তু আমাদের ডিউতে শুধু লাইন ড্রয়িং করা লাগে। একাধিক লাইনের মাধ্যমে শেড করা যায়, কিন্তু পুরা যে আমাকে শেড করতে হবে এমন কিছুই নেই। ডার্ক ডার্ক যেহেতু কালো কালো করা, আমার হ্যাঁ হ্যাঁ। কোশ্চেনটা ছিল আলোক ছায়া দিয়ে করতে হবে, সে কারণে আমাকে অনেকগুলো লাইন আঁকা লেগেছিল। যার কারণে আমরা কিছু জায়গায় হচ্ছে ডার্ক পেন্সিল যেমন 6B দিয়ে হচ্ছে যে ডার্ক করতে পারবো, যে জায়গায় আলো বেশি পড়েছে সেই জায়গায় একটু লাইট রাখতে হবে, যে জায়গায় আলো কম পড়েছে সেই জায়গায় হচ্ছে একটু ডার্ক রাখা লেগেছিল। তো এইভাবেই হচ্ছে ড্রয়িং, শুধু লাইন ড্রয়িং, আর কিছুই না। আমার মনে হয় এটা সব থেকে ইজি, ইজিয়েস্ট স্কেচ করা টাস্ক অনেক আর কি টাইম আসলে। লাগে। হ্যাঁ, সো যারা ড্রয়িং করতেছেন তারা যদি ড্রয়িংটাকে এনজয় হিসেবে নেন, দেন আপনি আপনার হ্যাঁ লাইফে অনেক প্রগ্রেস করবেন। আর আপনি যদি ড্রয়িংটাকে অনেক বেশি বোরিং হিসেবে নেন, আপনার অনেক বেশি পরিমাণে একটা মানে ন্যাগিং হচ্ছে এরকম ফিল হয়, দেন চারুকলায় না আসাটাই বেটার। তো আমাদের সাথে কিন্তু হ্যাঁ, নেতি এই আমার বিষয়টা খুব কাছে এটাই ক্লিয়ার ভাবে মনে হয়, শেয়ার যার করলেন। ড্রয়িং এক্স্যাক্টলি। ভালো লাগে না। আমরা একটু রিক্যাপ করে ফেলি, আমরা কি কি বিষয় এখন পর্যন্ত জানলাম। আমরা সবার আগে নেতি সম্পর্কে জানলাম, নেতি কিভাবে আসলো, কি কি করতেছে, অ্যাক্টিভিটিস সবকিছু। প্লাস নেতির যে একটা এক্সাম এক্সপিরিয়েন্স ছিল, আমাদের সাথে তার যে একটা কানেক্টিভিটি ছিল, কিভাবে সে হচ্ছে সরাসরি আমাদের গ্রুপের সাথে কানেক্টেড হয়ে আমাদের হুম খুঁজে হুম বের করে একটা ভালো প্র্যাকটিস পেয়েছে। সে সাথে হচ্ছে তার একটা ইন্সপায়ারেশন, সে যখন আমার সাথে আলাপ করে সবকিছু মিলে, এরই সাথে সে এক্সাম হলে যে পারফরমেন্সটা করলো, এক্স্যাক্টলি লাইন ড্রয়িংটা আসলে কিভাবে ইউজ করতে হয়, তিনি কিন্তু সবকিছু আমাদের খুবই ইন্ডিভিজুয়াল ভেঙে চুরে ভালোভাবে খুব বললেন আর কি। তো এই ব্যাপারগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং আর খুবই কনভিনিয়েন্ট। হ্যাঁ। তো এরই সাথে আমি আপনাদের সাথে আরেকটু বিষয় শেয়ার করতে চাই যে আপস এন্ড ডাউন থাকবে লাইফে, আর যদি একান্ত ইচ্ছা থাকে ঢাকা ইউনিভার্সিটি চারুকলায় পড়া বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়া, আপনাদের হাতে এখন যে সময়টা আছে এটাকে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবেন। আর সে সাথে হচ্ছে আর এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তো ওটা আপনার অটোমেটিকলি হয়ে যাবে। হ্যাঁ। তো এক্সাম হলের যে একটা ফিগার ছিল, একটা ওইটা সরাসরি একটা স্কালচারের একটা হাফ বডি, কারণ হ্যাঁ ওরকম হ্যাঁ। রিয়েল লাইফে কোনো মানুষ হয় না। তো এখন আপনি যখন লাইনগুলো ইউজ করেছেন, আপনি ডাইমেনশন ইউজ করার জন্য কি ব্যবহার করেছিলেন, কত গ্রেডের পেন্সিল, বা কিভাবে আঁকলেন ডাইমেনশনটাকে? প্রথমে হচ্ছে যেটা আমাকে করতে হয়েছে, আমি প্রথমে একটা বক্স ড্রয়িং করেছি। প্রথমে আমাকে বক্সের, আমি যখন প্র্যাকটিস করেছিলাম যে স্কেচ করা মানে স্কেচ ড্রয়িংটা শিখেছিলাম, লাইনের মাধ্যমে শিখেছি, কিন্তু প্রত্যেকটা জিনিস যখন আমি ফিগার ড্রয়িং করেছিলাম বক্সের মাধ্যমে, আমি আগে প্রথমে বক্স বক্স দিয়ে হচ্ছে একটা ফিগারকে দাঁড় করিয়েছিলাম, যে এইভাবে বক্স, পায়ের একটা বক্স হবে, বডির একটা বক্স হবে এবং ফেসের একটা বক্স হবে, সেইভাবে হচ্ছে ড্রয়িংটা করেছে। তো যেহেতু আমার যে ড্রয়িংটা এসেছিল স্কাল্পচার, তো
বডির একটা বক্স ক্রিয়েট করেছিলাম আমি পার্সপেক্টিভ ফলো করে। বক্সের পরে হচ্ছে আমি ফেসে একটা বক্স দেই, বডি একটা বক্স দিই। তার পরবর্তীতে তাকে একটা শেপ দেই। বডির একটা শেপ দিই, ফেসের একটা শেপ দিই। তো সেইভাবে কিন্তু ড্রয়িংটা খুবই ইজি। যারা এই রুলসটা পার্সপেক্টিভ ফলো করবে এন্ড হচ্ছে বক্সের মাধ্যমে ওরা ক্রিয়েট করার ট্রাই করবে, তাদের কাছে আমার মনে হবে যে এটা খুবই ইজি ছিল। জি আর কি, এক্স্যাক্টলি। তো আমি নেতির সাথে একদম এগ্রি করতেছি। বেসিক্যালি নেতি যেটা বলতেছে আমি একটু গুছিয়ে সহজ করে বলি। বক্সটা হচ্ছে বেসিক্যালি আপনার যে টোটাল ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটাকে একটা ম্যাপিং করা। হ্যাঁ, হুম, হুম। আপনি যখন একটা জিনিস চিন্তা করতেছেন সেটা যখন আপনি ম্যাপিং করে ফেলতেছেন, একটা প্রপার গঠন করে ফেলতেছেন, ফর্ম ধরা যেটাকে বলে, দেন তখন সরাসরি আপনি ওইটার উপর বেস করে একটা 100% অ্যাকুরেসি মেনটেনেন্স করে আঁকতে পারবেন কোনো কিছু, এনি কাইন্ড অফ ড্রয়িং। আপনি যদি এরকম বক্স শেপ বা ম্যাপিং বা ফর্ম ধরে আপনি আঁকেন, আপনি পারবেন এটা। এনি কাইন্ড অফ ড্রয়িং ক্ষেত্রে এটা প্রযোজ্য। বিশেষ করে যারা অনেক নতুন থাকে বা যারা কোনো নতুন কিছু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করে আঁকছেন, তাদের জন্য হচ্ছে এটা সব থেকে বেশি উপযুক্ত। আপনারা এখন যারা বাসায় বসে প্র্যাকটিস করছেন বিভিন্ন স্পেস থেকে, তাদের উদ্দেশ্যে আমি সেম কথাই বলবো যে আপনারা হচ্ছে এই বক্স বা ফর্ম বা আমরা যে ম্যাপিং টেকনিকটা আছে এই টেকনিকটাকে আপনারা ফলো করতে পারেন। সে সাথে হচ্ছে পেন্সিলের ডাইমেনশন আনার জন্য আপনার অনেক বেশি পরিমাণে হেল্প করবে একাধিক অতিরিক্ত বেশি পরিমাণে লাইন ড্রয়িং ইউজ করার থ্রুতে। আপনি কত কত গ্রেডের পেন্সিল এক্সাম হলে ইউজ করেছিলেন, যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমি পেন্সিল হচ্ছে নরমাল হচ্ছে যেটা আমাকে লাইট এইচবি কালার পেন্সিল, করার হ্যাঁ। জন্য টু বি পেন্সিল ইউজ করেছি। হ্যাঁ। আর ডার্ক যে জায়গাগুলো সেগুলোর জন্য আমি 6B আর 10B ইউজ করেছিলাম। Alright, তো বুঝতেই পারছেন যে একটা ডার্ক গ্রেড মানে 10B পেন্সিল মানে হচ্ছে একটা ব্যাপক। এটা হচ্ছে আমরা 6B দেখতে পাচ্ছি, তো 10B পেন্সিল মানে অনেক হিউজ একটা ব্যাপার। তো লাস্ট 7 ডেজ যে আপনার টাইম ছিল, আপনি যখন রিয়েলাইজেশন করলেন যে হ্যাঁ এখন আমার ডিউ চারুকলাতে এক্সাম দেওয়াটা উচিত, তো তখন আপনার ওইখানে টাইম লাইনটা আসলে কেমন ছিল? আপনি ওই 7 দিনের রুটিন বা 10 দিনের রুটিনটা আসলে কেমন ছিল? আপনি সারাদিন কিভাবে হ্যাঁ, সময়টাকে আমি যে সেটা বলেছি মাঝখানে যে আমি একদম সকাল 9টা থেকে এটা তো বিকেল এমসিকিউ 6টা পড়া, তাই না? পর্যন্ত হচ্ছে আমি থিওরি পড়েছি। আমার তারপরে আইডিয়াটা হচ্ছে হচ্ছে আমি মাগরিবের বলেন। আজান থেকে 9টা পর্যন্ত আমি নিজে প্র্যাকটিস করেছি আমার কোন রাইট, জায়গায় হ্যাঁ ভুল আছে। হ্যাঁ হ্যাঁ, এবং এক্স্যাক্টলি। 9টা থেকে 12টা পর্যন্ত আমি এক্সাম দেওয়ার একটা টাইম ফিক্স করেছি যে আমার এই টাইমে এক্সাম দিতে হবে। 1 ঘন্টার এক্স্যাক্টলি। একটা এক্সাম ছিল। তারপরে আমি এটা গ্রুপে সাবমিট করেছিলাম। ভেরি নাইস। এভাবে আমার ডেইলি এইভাবে, রুটিন হ্যাঁ। ছিল। তো দেখেন যে একটা জিনিস, যে আপনারা যদি সরাসরি গ্রুপের সাথেও কানেক্টেড হয়ে যান, আপনারা যদি রেগুলার প্র্যাকটিসও করেন, দেন আপনাদের কোনো টাকা পয়সাই লাগবে না, আপনি সরাসরি চান্স পেয়ে যাবেন যদি আপনারা একটু ফোকাস করে পড়াশোনা পরীক্ষা দেন। তো নেতির একটা গল্পটা হচ্ছে যে নেতি মোটামুটি 7 8 10 দিনের ভিতর চান্স পায়। তো তার মানে এইটা না যে সে আগে যে ড্রয়িং করতেছে সেটা অনেক অ্যাকুরেট ড্রয়িং ছিল বা অনেক হাই কোয়ালিটি ভালো ড্রয়িং ছিল। সে মূলত ড্রয়িং যেটা অ্যাকুরেট করা শুরু করে সেটা ওই লাস্ট 10 ডেজ। তো আপনারা কেউ এটা ভেবে ভুল বসবেন না যে আগে থেকে হয়তো সে ড্রয়িং করতেছে এর মানে সে চান্স পেয়ে গেছে। আপনাকে যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার অবজারভেশন সেন্সটাকে চেঞ্জ করা, প্রতিনিয়ত ফোকাস করে প্র্যাকটিস করা। যদি তো বেসিক্যালি আজকে আমরা মূলত তার জার্নি সম্পর্কে জানলাম। আমরা একটা প্রপার ড্রয়িং বা ওভারঅল প্র্যাকটিস সেশন কিভাবে সেলফ সেলফ স্টাডি করে প্র্যাকটিস ওভারঅল সবকিছু আমরা তার কাছ থেকে শিখলাম, জানলাম অনেক কিছু বিষয় সম্পর্কে। তো মোটামুটি যারা তার ভিডিও দেখছেন বা চাচ্ছেন যে প্র্যাকটিস প্রিপারেশন নিতে, তারা কিন্তু সরাসরি এভাবে এগোতে পারেন। অলরাইট, তো থ্যাংক ইউ সো মাচ নীতি, আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আর অনেক ধন্যবাদ। আমরা আপনার জন্য শুভকামনা করি যেন ভবিষ্যতে আপনি এগিয়ে যান, অনেক ভালো একটা রেজাল্ট করে আপনার চারুকলার গ্র্যাজুয়েশন জার্নি এবং পোস্ট গ্র্যাজুয়েশন জার্নি শেষ করেন। অলরাইট, তো থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আবার আপনার কাছ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের আমরা পডকাস্ট এই পর্যন্ত আর কি রাখছি আর কি। অলরাইট, তো ভালো থাকবেন, শুভকামনা। কমেন্টস বক্সে জানাবেন ডিয়ার সবাই ভিউয়ার্স ভালো ভিডিও থাকবেন। কেমন লাগলো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট পডকাস্টও আসছে খুব ইন্টারেস্টিং। আর যদি আপনাদের মনে হয় যে আমাদের সাথে থাকতে চান, আমাদের সাথে প্র্যাকটিস করতেন, গ্রুপে যুক্ত থাকতে পারেন। ওকে, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। এক্সামের জন্য শুভকামনা, নিজেদেরকে খেয়াল রাখবেন, ভালোভাবে প্রিপারেশন নেন। আল্লাহ হাফিজ।